সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বেশ কিছু অস্থিরতা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরাজমান। ইনকলাব মঞ্চ শহীদ শরীফ ওসমান হাদীর স্বপ্নে লালিত একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। হাদী যে রাজনৈতিক স্বপ্ন দেখেছিলেন, হাদী যে সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন, সেই রাজনৈতিক সাংস্কৃতিক বিপ্লবের প্ল্যাটফর্ম ইনকলাব মঞ্চ। দুর্ভাগ্যের সঙ্গে আমরা লক্ষ্য করছি সেই ইনকলাব মঞ্চ এখন অন্য কারো রাজনৈতিক এজেন্ডা এটি বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা, এমন একটি প্রশ্ন কিন্তু সমাজে উঠছে। একদল মানুষ তারা হীনমন্যতায় ভোগেন, একদল মানুষ তারা নিজেদের অবস্থানকে অনেক উঁচুতে ভাবতে পছন্দ করছেন, একদল মানুষ যাদের রাজনীতিতে ইতিহাসের দায় আছে, সেই ইতিহাসের দায় মুক্ত হওয়ার জন্য তাদের কোনো সৎ প্রচেষ্টা নাই, কিন্তু তাদের অপচেষ্টা আছে, তাদের ষড়যন্ত্র আছে। গত 25 ডিসেম্বর তারেক রহমান সাহেব দেশে ফেরার পরে তিনি কেন এত নিরাপত্তা প্রোটোকল পেলেন, এগুলো নিয়ে তারা হীনমন্যতায় ভোগেন। তারেক রহমানের এই সম্বর্ধনায় কত মানুষ উপস্থিত হয়েছে, তাতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হচ্ছে কিনা এমন প্রশ্ন তোলেন। সাংগঠনিক কাঠামো বিবেচনায় বিএনপি এখন সর্ববৃহৎ রাজনৈতিক দল, এই কথা বুঝতে অক্ষমতা এক ধরনের দৈন্যতা। তারেক রহমানের পিতা জিয়াউর রহমান বাংলাদেশের সবচেয়ে ঐশ্বর্যমণ্ডিত রাষ্ট্রপতি এবং রাষ্ট্রনায়ক ছিলেন। তারেক রহমানের মাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে তিনি যে অবস্থানে পৌঁছেছেন তার সমসাময়িক এমন কোনো চরিত্র দৃশ্যমান নয়। অদূর ভবিষ্যতে কবে আবার এরকম কোনো চরিত্র পাওয়া যাবে সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এইরকম দুইজন ঐশ্বর্যমণ্ডিত পিতামাতার সন্তান তারেক রহমান, যিনি প্রায় 7-8 বছর ধরে এই সর্ববৃহৎ রাজনৈতিক দলটির প্রধান হিসাবে কাজ করছেন। তিনি দীর্ঘদিন 17 বছর নির্বাসনে ছিলেন, তার পূর্বে তিনি 18 মাস জেলে নির্যাতিত হয়েছেন। তার নির্যাতনের মাত্রা তো অনেক অনেক রাজনৈতিক নেতার থেকে বেশি। তিনি দেশে ফিরে আসার পরে তার আবেগ এবং তাকে কেন্দ্র করে তার সমর্থক সাধারণ মানুষের যে আবেগ, এটিকে স্বাভাবিক স্বতঃস্ফূর্ততা এমন দৃষ্টিভঙ্গিতে গ্রহণ না করার রাজনৈতিক দৈন্যতা যাদের আছে, তারা কোনো খেলা খেলছেন কিনা এবং সেই খেলায় তারা ইনকলাব মঞ্চ এবং হাদীর মৃত্যুকে ব্যবহার করছেন কিনা, এমন সন্দেহ, এমন কথাবার্তা কিন্তু সমাজে আছে। আমি কথাগুলো বলার আগে একটু কথা বলে নিই। ইনকলাব মঞ্চ, শরীফ ওসমান হাদী, দুটি নাম তো পরস্পর সম্পূরক। ওসমান হাদীর মতো লোকের এমপি বা মন্ত্রী হওয়ার প্রয়োজন ছিল না। বাংলাদেশের রাজনীতিকে সোজা রাখার জন্য চাবুক হিসাবে হয়তো শরীফ ওসমান হাদী বড় ধরনের ভূমিকা পালন করতে পারতেন যদি তিনি জীবিত থাকতেন। ওসমান হাদীর এই ন্যারেটিভসকে ইনকলাব মঞ্চ যেটি এখন আছে সেটি সম্পূর্ণরূপে ধারণ করতে পারেন কিনা এটি আমাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। কারণ ইনকলাব মঞ্চের প্ল্যাটফর্মে দেশের দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস যে ভাষায় স্লোগান দিয়েছেন, অত্যন্ত শ্রুতিকটু। এটিকে যদি অন্য কেউ ব্যাখ্যা দেন তা আমি তাদেরকে অনুরোধ করব তারা এই ভাষা তাদের বাড়ির ডাইনিং টেবিলে পিতা মাতা অন্য বয়োজ্যেষ্ঠ মুরব্বী পরিবারের শিশু কিশোরদের সামনে এই ভাষা ব্যবহার করে তারা সেই ভিডিওটি আমাদেরকে একটু দেখাবেন যে হ্যাঁ, এটি পারিবারিক পরিমণ্ডলে এই ভাষা ব্যবহার করেই তারা কথাবার্তা বলেন। যেটি পারিবারিক পরিমণ্ডলে করা যায় না, সেটি পাবলিকলি হাজার হাজার মানুষের সামনে, নানা বয়সী মানুষের সামনে, যেটি অনলাইনে যাচ্ছে, যেটি মিডিয়ায় যাচ্ছে, সেখানে সেটি বলা যায়। আমি দুঃখিত, আমি এই বক্তৃতাটি আপনাদেরকে না শোনাতে পারলে খুশি হতাম। আমার এই ভিডিওর এই অংশে আমি একটু আপনাদেরকে এই স্লোগানটি শোনার জন্য অনুরোধ করছি। দেখতে পাইলে বাকশাল, চাওয়া মাওয়া চিরা ফেল। এই দেখতে পাইলে বাকশাল, চাওয়া মাওয়া চিরা ফেল। চাওয়া মাওয়া চিরা ফেল। দেখতে পাইলে বাকশাল, দেখতে পাইলে বাকশাল।
সম্মানিত দর্শক মণ্ডলী, আমি খুবই দুঃখিত, আমার রুচিতে বেঁধেছে এই কথাগুলো, এই ভিডিওটি আপনাদেরকে শোনানোর ক্ষেত্রে, কিন্তু আমি অনেকটা বাধ্য হয়ে এই কাজটি করেছি। কি অশ্লীল ভাষা, কি ধরনের সভ্যতা বর্জিত শব্দ! আমরা এর আগে নাটকে এই ধরনের ভাষা ব্যবহার হতে দেখেছি, আমরা নিন্দা করেছি। আমরা সিনেমার থার্ড ক্লাস অভিনেতাদেরকে এই ধরনের শব্দ ব্যবহার করে সিনেমায় ডায়লগ দিতে শুনেছি, আমরা নিন্দা করেছি। আমরা নিরাপদ সড়ক আন্দোলনের সময় আমাদের শিশুদেরকে এই ধরনের ভাষা কে বা কারা শিখিয়ে দিয়েছিল, তারা ব্যবহার করেছে, আমরা তাদেরকে নিরস্ত করতে উদ্যোগী হয়েছিলাম। আমরা অনুপ্রাণিত হয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটি পরবর্তীতে এক দফার আন্দোলনে গেল, সেখানে কিন্তু কতগুলো শব্দ, শাটডাউন, কমপ্লিট শাটডাউন, এই ধরনের নানা ধরনের শব্দ, নানা ধরনের বাক্য, সে সময় আমরা শুনে অনুপ্রাণিত হয়েছিলাম যে আমাদের তরুণরা আগামী দিনে হয়তো ভালো কিছু আমাদেরকে দিতে যাচ্ছে। বয়স্কদের ঘুণে ধরা রাজনীতির বিপরীতে তরুণরা হয়তো নতুন রাজনীতির স্বপ্ন দেখাতে সক্ষম হবেন। কিন্তু এই তরুণরা কারা? ব্যারিস্টার ফুয়াদ একজন ভারী ভোকাল পারসন। ছাত্রদল ডাকসু নির্বাচনে পরাজিত হওয়ার পরে তিনি ছাত্রদলের ছেলেদের চেহারা এবং অন্যান্য কিছু কর্মকাণ্ড নিয়ে বিশ্রী ধরনের কটাক্ষমূলক একটি বক্তৃতা করেছিলেন। সে কারণে তিনিও অবশ্য পাল্টা বুলিংয়ের শিকার হয়েছিলেন। ছাত্রদলের অযোগ্যতা নিয়ে অনেক কথা বলা যেতে পারে। ডাকসুতে ছাত্রদল পরাজিত হওয়ার জন্য অনেক যুক্তিসঙ্গত কারণ আছে, কিন্তু তিনি তাদের চেহারা এবং অন্যান্য আচরণ অভ্যাস নিয়ে কথা বলেছিলেন। সেই ব্যারিস্টার ফুয়াদকে দেশের দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস এর এই স্লোগানগুলো শোনার অনুরোধ করব, এবং এই প্রসঙ্গে তিনি কি বলেন সেটি আমরা শোনার অপেক্ষায় থাকলাম। ইনকিলাব মঞ্চ তারা তারেক রহমান সাহেবের কর্মসূচি, যেটি তিনি দেশে আসার পূর্বেই তার 3 দিনের কর্মসূচি সালাউদ্দিন সাহেব ঘোষণা করেছিলেন, বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার। শনিবারে শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের কর্মসূচি এটি 25 তারিখের আগেই ঘোষিত ছিল। তাহলে ইনকিলাব মঞ্চের হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার জুম্মার নামাজের পরেই সেখানে জমায়েত হওয়া এবং জমায়েত কন্টিনিউ করার ঘোষণা দেওয়া, এটি ইনকিলাব মঞ্চের স্বতঃস্ফূর্ত কোনো কর্মসূচি কিনা এটি নিয়ে আমার সন্দেহ আছে। যদিও তারা পরবর্তীতে শুভবুদ্ধির পরিচয় দিয়েছে, হয়তো তাদেরকে তাদের কোনো বুদ্ধিমান পরামর্শদাতা তারা পরামর্শ দিয়েছেন, অথবা তারা নিজেরা এটি বুঝতে সক্ষম হয়েছেন। তারা তারেক রহমানের ওই কর্মসূচির সময় তাদের অবস্থানকে তারা সরিয়ে নিয়ে তারেক রহমানের কর্মসূচিকে তারা সহজ করতে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই জন্য তারা সাধুবাদ এবং ধন্যবাদ পাওয়ার যোগ্য। তারেক রহমানের হাদির কবর জিয়ারতের মোনাজাত পরিচালনা করছেন হাদির বড় ভাই আবু বক্কর সিদ্দিকী। আমরা হাদির পরিবারের আচরণের মধ্যেও একটা দ্বিধা দেখছি। আবু বক্কর সিদ্দিকী তিনি তারেক রহমানের সাথে একই সাথে ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। ওসমান হাদির বোন, যার ঢাকা 8 আসনে নির্বাচনের কথা শোনা গিয়েছিল, অবশ্য পরে পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানা গেছে যে তারা কেউ নির্বাচনে অংশগ্রহণ করছেন না। কিন্তু ওসমান হাদির ওই বোনকেই আমরা অন এয়ারে বলতে শুনেছি যে ওসমান হাদি নির্বাচনের স্বপ্ন দেখতেন, কোনো কারণে যাতে নির্বাচন ব্যাহত না হয়, বানচাল না হয়, বিঘ্নিত না হয়, এই ষড়যন্ত্রের একটা অংশ আছে, সেটি যেন কোনোভাবেই বাস্তবায়িত না হয়, এ সম্পর্কে তার কথা আমরা শুনেছি। ওসমান হাদি নিজেকে নির্বাচনের মধ্যে নিয়োজিত করেছিলেন, কিন্তু নির্বাচনকে বিলম্বিত করা, প্রলম্বিত করা, নির্বাচন বাধাগ্রস্ত করা, এর একটা শক্তি যেমন দেশের বাইরে আছে, তেমনি দেশের অভ্যন্তরেও আছে। সেই দেশের অভ্যন্তরে থাকা শক্তির কোনো পারপাস ইনকিলাব মঞ্চকে ব্যবহার করে এটি সার্ভ করা হচ্ছে কিনা, এই বিষয়ে আমরা ইনকিলাব মঞ্চকে সতর্ক থাকার অনুরোধ করছি। কারণ আমরা ইনকিলাব মঞ্চের এই অবয়ব, এই শক্তি, এটি তাদের নিজস্ব কিনা সে সন্দেহ পোষণ করছি। শাহবাগে যে জমায়েত হয়েছে, তারা গত রোববার রাতে ঘোষণা দিয়েছেন তারা প্রয়োজনে 1 মাস ওখানে অবস্থান নেবেন। হাদির রাজনীতিকে বোঝার জন্য আমি ইনকিলাব মঞ্চকে অনুরোধ করব। হাদির মৃত্যুর পরে কয়েকটি মিডিয়ায় কারা আগুন দিল, সেখানে সাংবাদিকদেরকে পুড়িয়ে মারার মতো একটা অভিযোগ এসেছে। কয়েকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেগুলো বাংলাদেশের সংস্কৃতির সাথে তাদের সামঞ্জস্য আছে কিনা এ সন্দেহ করার সুযোগ আছে, সেগুলোকে ধ্বংস করা হলো। এগুলো কারা করলো? এগুলো নিশ্চয়ই ইনকিলাব মঞ্চের অ্যাক্টিভিস্টরা করে নাই। ওসমান হাদি কতজন মানুষকে নিয়ে তার এই প্ল্যাটফর্মটিকে সংগঠিত করতো সেটি আমরা বুঝতে পারি অথবা জানি।
কিন্তু এই শক্তি যেটা ব্যবহার হলো ওসমান হাদির মৃত্যুর খবর বাংলাদেশে আসার পরে যে এনার্কিটা তৈরি হলো, নুরুল কবিরের মতো গণতন্ত্রের পক্ষে লড়াই করা একজন সাংবাদিককে হেনস্থা করা হলো, এটি ইনকলাব মঞ্চের রাজনীতি নয়, এটি অন্যদের রাজনীতি। হাদির লাশকে তারা ব্যবহার করেছে, ইনকলাব মঞ্চকে তারাই হয়তো ব্যবহার করার উদ্যোগ দিচ্ছে। হাদির জানাজায় বিপ্লবী সরকার গঠিত হবে এমন একটি প্রেডিকশনের কথা আমরা শুনলাম। হাদির জানাজা শেষে শাহবাগে জমায়েত হয়ে অন্য কোনো ধরনের একটা অবস্থান নেওয়া হবে এমনটি আমরা শুনেছিলাম, যদি ইনকলাব মঞ্চ সেখান থেকে সরে এসেছে। ইনকলাব মঞ্চের বর্তমান শক্তি যে ইনকলাব মঞ্চের নিজস্ব শক্তি নয়, তা আব্দুল্লাহ আল জাবের, যিনি ইনকলাব মঞ্চের এখন সদস্য সচিবের দায়িত্ব পালন করেন, তাকে আমরা চিল্লাইতে চিল্লাইতে তার গলা ভেঙে গেছে দেখেছি। আপনি এটা করবেন না, তুমি থামো, আপনার এটা পছন্দ না হলে আপনি সরে যাবেন, আমরা এই মঞ্চ থেকে যেটি ঘোষণা দেবো সেটি করতে হবে, অন্য কেউ কোনো সিদ্ধান্ত নিলে তিনি আমাদের শত্রু, এ ধরনের কথা কেন বলা প্রয়োজন হচ্ছে? অর্থাৎ এইগুলা তাদের ডিজাইনের লোক না, তাদের ডিজাইনের বাইরের লোক, বাইরের শক্তি তাদের এই প্ল্যাটফর্মে এখন যোগান দেওয়া হচ্ছে। তাদের অন্য কোনো বদ উদ্দেশ্য, অপচেষ্টা, ষড়যন্ত্র এগুলো থাকলে কোনো এক সময় ইনকলাব মঞ্চের এই সদস্য সচিব বা এই নেতৃবৃন্দের পক্ষে এটি সামলানো সম্ভব হবে কিনা সে প্রশ্নটিও করে রাখছি। হাদির রাজনীতিকে বুঝতে পারলে হাদি কিন্তু এভাবেই বলতেন যে যে কোনো এই যে আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদ বিরোধী শক্তি, এদের সঙ্গে গায়ের জোর ব্যবহার না, সাংস্কৃতিক আন্দোলনকে আরো প্রসারিত, আরো বিস্তর প্রেক্ষাপটে, বড় ক্যানভাসে এই আন্দোলনকে সংগঠিত করতে হবে। প্রথম আলো সম্পর্কে ইনকলাব মঞ্চের শরীফ ওসমান হাদির বক্তৃতা কি আপনারা ভুলে গেছেন? যখন প্রথম আলোর সামনে গরু জবাই করে জিয়াফতের আয়োজন করা হলো বিদেশে থাকা ইনফ্লুয়েন্সিয়াল অ্যাক্টিভিস্টদের আহ্বানে, তখন সেখানে কারা সেখানে কন্ট্রিবিউট করেছে? তারা তো ইনকলাব মঞ্চের লোক নয়। সেখানে হাদি কিন্তু স্পষ্ট উচ্চারণ করেছেন, প্রথম আলোকে আপনি পছন্দ নাও করতে পারেন, প্রথম আলোর সামনে আপনাদের কি প্রয়োজনে আপনারা 10টা প্রথম আলো বানান, আমরাও সেটি বলতে চাই যে মিডিয়া বাংলাদেশপন্থী নয়। বাংলাদেশপন্থী আপনি আরো অনেক মিডিয়া তৈরি করেন, যে সাংস্কৃতিক প্ল্যাটফর্ম বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করে না, ভিন্ন দেশের পারপাস সার্ভ করে, তার বিপরীতে আপনি বাংলাদেশপন্থী, বাংলাদেশের কালচারের সাথে সামঞ্জস্যপূর্ণ সাংস্কৃতিক প্ল্যাটফর্ম গড়ে তোলেন। এই আগ্রাসনের বিরুদ্ধে শক্তি ব্যবহার করে সেটিকে দমন করা, এটি কিন্তু হাদির পথ নয়। আপনি যাকে পছন্দ করেন না তার জন্য স্পেস থাকতে হবে, তাকে আপনি পরাজিত করবেন তার থেকেও সুন্দর সংস্কৃতি দিয়ে, তার সুন্দর পরিশীলিত শক্তি দিয়ে, তাকে গায়ের জোরে দমন করে নাই। এটি ছিল হাদির আদর্শ। সেই আদর্শের কথা আমি ইনকলাব মঞ্চকে আবারও মনে করিয়ে দিতে চাই। এই যে 2013 সালে শাহবাগ এবং শাহবাগী শব্দটি কিন্তু একটি গালি। এখানে ইমরাজি এই সরকারের নেতৃত্বে গণজাগরণ মঞ্চ তৈরি করা হয়েছিল সরকারের পৃষ্ঠপোষকতায়। ইমরানি সরকারের আদেশে, আহ্বানে সচিবালয়ের কর্মকর্তারা সহ সারা দেশের সরকারি কর্মকর্তারা রাস্তায় নেমে দাঁড়িয়ে থাকতো। এটি কি সরকারের প্রশ্রয় তারা সম্ভব ছিল? সেখানে তাদের উদ্দেশ্যটা কি ছিল? তারা ন্যায় বিচারের কথা বলেনি, তারা নির্ধারণ করেছে অমুকের ফাঁসি চাই, এবং সেই ফাঁসি হয়েছে। যেটা নিয়ে স্কাইপি কেলেঙ্কারিতে আমরা দেখেছি যে কিভাবে সরকার প্রধানের ইচ্ছা পূরণ করতে যেয়ে বিচারপতিরা ফাঁসির রায় দিয়েছেন। তা নিয়ে সম্পাদক মাহমুদুর রহমানকে কি ধরনের হেনস্থার শিকার হতে হয়েছে আমরা দেখেছি। সেই মাহমুদুর রহমানের পত্রিকায় শিরোনাম হয়েছিল শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। তাহলে এখন যেই আপনারা চার্জশিট দেওয়ার টাইম নির্ধারণ করে দিচ্ছেন, বিচারের সময় নির্ধারণ করে দিচ্ছেন, সরকারের উপদেষ্টাদেরকে আসতে বাধ্য করছেন, শনিবার রাতে সরকারের একজন উপদেষ্টা রেজাওয়ানা তিনি চার্জশিটের একটা নির্ধারিত সময় বলে গেলেন, তাদের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যেই হাদি হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে এ ধরনের ঘোষণা দিয়ে গেলেন অথবা দিতে বাধ্য হলেন। ডিএমপি কমিশনার কথা বললেন, রবিবার দুপুরে পুলিশের পক্ষ থেকে কথা বলা হলো। এই যে আপনারাই বলছেন যে এর পরিকল্পনাকারী কারা, নেপথ্য কারা, তাদেরকে খুঁজে বের করতে হবে। সেই ধরনের একটি মাল্টি ইনভলভমেন্টের হত্যাকাণ্ডের চার্জশিট নির্দিষ্ট তারিখের মধ্যে পেতে গেলে কিছু ফাঁকফোকর যদি থেকে যায়, বিচার দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে গেলে যদি কোনো ভুল থেকে যায়, সেই সুবিধাটা যদি পরবর্তীতে অপরাধীরা পায়,
বিষয়গুলো কিন্তু বিবেচনায় নেওয়া দরকার। এবং ইমরানের সরকাররা যেভাবে বিচারের রায় নির্ধারণ করে দিত, আমরা যেন সেই ধরনের কর্মকাণ্ড না করি। শাহবাগ নিয়ে অনেক কথা আছে, শাহবাগীদের এটি গালি হিসেবে ব্যবহৃত হতো। আমরাই একসময় একমত হয়েছিলাম যে পাশে পিজি হসপিটালের মধ্যে এত বড় একটা চিকিৎসা কেন্দ্র, সেখানে শত শত মুমূর্ষু রোগী, তার পাশে আরও কয়েকটি চিকিৎসা কেন্দ্র আছে, জাদুঘর আছে, লাইব্রেরি আছে। এই সমস্ত পরিবেশের স্বাভাবিকতার কারণেই শাহবাগে কোনো ধরনের জমায়েত নয়। এ ব্যাপারে কিন্তু আমাদের একটা মনস্তাত্ত্বিক ঐক্য ছিল। অবশ্যই হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য যে কোনো আন্দোলনের সঙ্গে সারা বাংলাদেশের বাংলাদেশপন্থী মানুষেরা একমত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেইলিং আছে, স্বরাষ্ট্র উপদেষ্টার কে নিয়ে অনেক অভিযোগ আছে, কিন্তু হাদি হত্যাকাণ্ডের পরে আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, কারণ কি? পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, কারণটা কি? এই যে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়া, এটি রাজনীতির অসৎ উদ্দেশ্য সাধনের চেষ্টা বলেই মনে করার সুযোগ আছে। আরও কয়েকটি বিপজ্জনক কথাবার্তা এর মধ্যে আলোচিত হয়েছে, সেই কথাগুলো উল্লেখ করে আমি আমার আলোচনা শেষ করতে চাই। আমরা ওসমান হাদির পরিবারের দুইজন সদস্যের কথা বললাম, আবু বকর সিদ্দিক এবং হাদির বোন। ওসমান হাদির আর এক ভাইয়ের কথাবার্তার মধ্যে আমরা কিছুটা বিপরীত চিত্র দেখি। শাহবাগে অবস্থান নিয়ে ওসমান হাদির ভাই শরীফ ওমর বিন হাদি প্রথম দিন সন্ধ্যায় অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় তিনি বলেন, দাবি মানা না হলে তারা আরও কঠোর কর্মসূচি যাবেন। প্রয়োজনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করার হুমকি দিয়ে তিনি বলেন, আমরা রাজপথে নেমেছি, বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। এটি আমাদেরও কথা, বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমরা কিন্তু আরও কঠিন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার আগেই বলে দিতে চাই, আমাদেরকে বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে। রাষ্ট্রের পরিস্থিতি আরও খারাপ হওয়া, এই কথাটি আমি মনে করি একটু অ্যালার্মিং। রাষ্ট্রের পরিস্থিতি তারা খারাপ করতে চায় যারা নির্বাচন প্রলম্বিত করতে চায়, বিলম্বিত করতে চায় এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। তাদের কথার সাথে মিলে গেলে এবং তারা যদি পারপাস সার্ভ করার সুযোগ পায়, এটি কিন্তু একটা বিপজ্জনক দিকে আমাদের নিয়ে যাবে। একই সাথে যে ক্যান্টনমেন্ট কেন ঘেরাও করবেন, ক্যান্টনমেন্টের এখানে ভূমিকা কি? একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে। ফলে এই কথাগুলো, এই বিষয়গুলো ভবিষ্যতের জন্য কি বার্তা দেয়? ইনকিলাব মঞ্চের এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে অন্য কেউ কোনো অপরাজনীতি ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারেন কিনা, চান কিনা, সে বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য ইনকিলাব মঞ্চের বর্তমান সংগঠকদেরকে অনুরোধ করছি। হাদির এই শোককে আমরা শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু হাদির লাশ নিয়ে কোনো রাজনীতি হোক এটা আমরা চাই না। রাজনীতি হোক, সেই রাজনীতি হাদি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নের পথে সেই পরিশীলিত রাজনীতি হোক। হাদি হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে আমরা সোচ্চার কণ্ঠ থাকব, কিন্তু হাদি হত্যাকাণ্ডের বিচারের এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে কেউ যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারেন, ঘর পোড়ার মধ্যে আলু পোড়া না দিতে পারেন, সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ সচেতন নাগরিকদের পক্ষ থেকে আমরা করতে পারি, করতে চাই। ধন্যবাদ।